আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে 17 অক্টোবর। বুধবার 15 অক্টোবরের পরিবর্তে শুক্রবারের এ তারিখ ঘোষণা করা হয়েছে। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানান, আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জুলাই সনদের বল এখন সরকারের কোর্টে, উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন, সব দলের ঐকমত্য না হওয়া বিষয়গুলোতে সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানিয়েছেন, আইনি সব জটিলতা মাথায় রেখেই হচ্ছে সনদ, যেন ভবিষ্যতে কোনো সরকার তা নষ্ট করতে না পারে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। মত অমতের দোলাচল, ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন পরিকল্পনা আর দীর্ঘদিনের বিশ্লেষণের পর অবশেষে আর মাত্র 3 দিন পর স্বাক্ষরিত হচ্ছে বহুল আকাঙ্ক্ষার জুলাই সনদ। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা। যোগ দেবেন ঐকমত্য কমিশনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো। স্বাক্ষরের আগে সব ইস্যুতে ঐকমত্য না হলে পরবর্তী সিদ্ধান্তের জন্য বিষয়টি সরকারের কাছে ছেড়ে দেওয়ার পথেই হাঁটছে ঐকমত্য কমিশন। তারপরে বলটা যাবে সরকারের কোর্টে। জনগণের সম্মতি নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে আয়োজন করতে হবে, সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে। গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়া হয় এবং জনগণের সার্বভৌমত্বের প্রতীক, কিন্তু এখন কখন নেওয়া হবে সে ব্যাপারে দ্বিমত আছে। এই সিদ্ধান্তটা সরকারকে নিতে হবে। সরকার পক্ষ বলছে, সনদটি শুধুমাত্র জুলাই আন্দোলনের ভিত্তি নয়, বরং গেল 16 বছরের প্রহসনের একটি দলিল হয়ে থাকবে। এই যে সংস্কারের উদ্যোগ, এই যে জুলাই জাতীয় সনদ, এটার মূল কারণ তো 24 গণ অভ্যুত্থান। সংবিধান সহ সকল ইনস্টিটিউশনস এগুলার এমনভাবে একটা সংস্কার সাধন করা, যেটা করা হলে পরে বাংলাদেশে আর কখনো কেউ, কোনো ব্যক্তি বা দল বা কোনো সরকার ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারী হয়ে উঠবে না। নির্বাচিত সরকার সহ কেউ যেন এই সনদ নষ্ট করতে না পারে, সেজন্য আইনের সকল জটিলতাকে মাথায় রেখেই সাজানো হয়েছে সনদের ধারাগুলো। কেউ এটাকে বাইপাস না করতে পারে, যাতে করে এই জুলাই সনদ একটা জাতীয় দলিল হিসাবে যখন যারাই নির্বাচিত হয়ে সরকারের দায়িত্বে আসবে, সংসদে সংখ্যা গরিষ্ঠ হবে, সকল পক্ষই এটাকে আপহোল্ড করবে। 15 অক্টোবরের আনুষ্ঠানিকতায় কোনো কমতি থাকছে না। ঐতিহাসিক এই মুহূর্তটি যেন শান্তিপূর্ণভাবে উদযাপন করা হয়, সে ব্যাপারে নেওয়া হয়েছে সব রকম ব্যবস্থা। স্বাক্ষরের আনুষ্ঠানিকতাই মূল আনুষ্ঠানিকতা। সেখানে হয়তো জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং কমিশনের সহসভাপতি, তারা দুজনের একটা সংক্ষিপ্ত বক্তব্য থাকবে। দেশের সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্বের উপস্থিতি, বাংলাদেশে কর্মরত বিদেশি মিশন সমূহের, আন্তর্জাতিক সংস্থা সমূহের প্রতিনিধিদের উপস্থিতি, সব কিছুই সেখানে একটা ব্যাপকতা থাকবে এটার মধ্যে। 2024 সালের অক্টোবরের শুরুতে সরকার 6টি সংস্কার কমিশন গঠন করে। এরপর ফেব্রুয়ারিতে কমিশনগুলো পূর্ণাঙ্গ প্রস্তাব জমা দেয়। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের কাজ। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও স্বৈরশাসনের আবির্ভাব হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। বলেন, আগামীতে নির্বাচিত সরকার সনদ বাস্তবায়ন না করলে তাদের অবস্থাও শেখ হাসিনার মতো হবে। সকালে বিএফডিসিতে গণতন্ত্র সুরক্ষায় আগামী নির্বাচনের গুরুত্ব নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালা বদলের পাশাপাশি দুর্নীতিও যেন পালা বদল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশে যাতে আর ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যাতে গুম, খুন, হত্যা, আয়নাঘর, লুটপাট, ব্যাংক পাচার এই ধরনের কোন রকম কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত না হয়। বাংলাদেশের ছাত্র জনতা আবার কিন্তু 15 বছর অপেক্ষা করবে না। যে কোনো সময় কিন্তু বাংলাদেশে আবারও নতুন কোনো অভ্যুত্থান হবার একটা শঙ্কা রয়ে গেছে। বাস্তবায়ন না করলে, অন্যায় করলে, স্বৈরাচারী পথে হাঁটলে শেখ হাসিনা যে যা ঘটেছে সেই পরিণতি হয়তো ঘটবে।
তা আমরা আশা করি যে সেই পরিণতি যেন আর যেন কারো না ঘটে এবং আমাদের রক্তটা যেন সস্তা না হয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে এটা স্বাক্ষরিত হবে এবং সবাই এই স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের জন্য সর্বশক্তি নিয়োগ করবে, বিশেষত আমাদের নাগরিকদেরকে সর্বশক্তি নিয়োগ করতে হবে। উপদেষ্টাদের কেউ কেউ পক্ষপাতিত্ব করছেন বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের শতভাগ নিরপেক্ষতা চায় তার দল। বলেন, বিএনপিকে ঘায়েল করতে চারদিক থেকে চেষ্টা চলছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ম্যান্ডেট ছাড়া পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয়। রুদ্র রফিককে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসমা হান্নান শাহের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণ সভা। সভাটি রূপ নেয় জনসভায়। দুপুরে শুরু হওয়া এই স্মরণ সভায় যোগ দেন কাপাসিয়ার বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা। বক্তারা হান্নান শাহের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহ শব্দের কথা বলতে চাই। সেখানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করছে। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায়। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। এদিকে রাজধানীতে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই মুহূর্তে সংসদ কার্যকর করা বেশি দরকার। সনদে যেসব বিষয়ে একমত হয়েছে সেসব বিষয় নিয়ে সামনে এগোতে হবে। যেখানে ঐক্যমত হবে না সেটা ক্লোজ করার তো দরকার নাই, সেটা প্রত্যেকটি দল তারা জনগণের কাছে দিতে হবে, ম্যান্ডেট নিতে হবে। ইভেন ঐক্যমত যেটা হয়েছে এটাও তো ম্যান্ডেট লাগবে। অন্যদিকে গাজীপুরে আলাদা এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শাপলা না দিলে ধানের শীষ প্রতীক দেয়া যাবে না। এ ধরনের অযাচিত দাবি তুলে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। আপনাদের শাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না, এই ধরনের অযাচিত বিতর্ক তৈরি করে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্পিরিট গণতন্ত্রের, সেই স্পিরিটকে কেন আপনারা নষ্ট করছেন? শামীম চৌধুরী, RTV, ঢাকা। নিরাপত্তাকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে চট্টগ্রামে অনুষ্ঠিত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জগুলো নিরূপণ এবং উত্তরণের উপায় শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানেও এসব কথা বলেন তিনি। এ ব্যাপারে কর্মকর্তাদের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, আইনের শাসন কাকে বলে এবারের নির্বাচনে দেখাতে চান তিনি। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ভোট গ্রহণের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সিকিউরিটি চ্যালেঞ্জ, সেটা এইটা মোকাবেলাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে। আপনারা যারা প্রিসাইডিং অফিসার হবেন, আমি তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, যেদিন ইলেকশন হবে আপনি মনে করেন ইউ আর দি চিফ ইলেকশন অফিসার অফ দ্যাট সেন্টার, চিফ ইলেকশন কমিশনার অফ দ্যাট সেন্টার। সর্বময় ক্ষমতা আপনাকে দেওয়া আছে আইনগতভাবে। শ্রম কর্মসংস্থান ও নৌ উপদেষ্টা এম শাখাত হোসেন বলেছেন, সরকারের অন্যতম অঙ্গীকার সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর। নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার মূল দায়িত্ব ইসির। এতে সব ধরনের সহযোগিতা করবে সরকার। নির্বাচন কমিশনের গণমাধ্যম নীতিমালা নিয়ে বিজেসি ও RFEDর মত বিনিময়ে একথা বলেন তিনি। এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করা ও নীতিমালা দ্রুত সংশোধনের দাবি জানানো হয়। আতিকা রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত।
নির্বাচনের দায়িত্ব পালনে গণমাধ্যমের জন্য নির্বাচন কমিশনের বিধিমালা নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। এ সময় সিনিয়র সাংবাদিকরা বলেন, গত 3 সংসদ নির্বাচনের মতো নীতিমালা বহাল রেখেছে ইসি, যা কাম্য নয়। এতে স্বাধীন গণমাধ্যমের পথ রুদ্ধ করে। আপনারা আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছেন কেন? আপনারা আমাদের সার্ভিসটা নেন। যদি আমরা একসাথে না বসতে পারি, আমাদেরকে যদি না ডাকা হয়, আমাদের কথা যদি না শোনা হয়, তাহলে তো আমরা পরস্পরকে সহযোগিতা করতে পারবো না। আমরা কি চাচ্ছি, কি হলে পরে নির্বাচনটি সহজভাবে সংবাদ সংগ্রহ করা যাবে, জাতি সঠিক তথ্য পাবে এবং গণমাধ্যম কর্মীরাও হয়রানির শিকার না হয়ে তার কাজটা করতে পারবে। যে প্রিজাইডিং অফিসার এই অনিয়মের সাথে জড়িত থাকবেন, কারচুপির সাথে জড়িত থাকবেন, তিনি কি সাংবাদিকদের আমন্ত্রণ জানাবেন ভিতরে যেয়ে দেখার জন্য? এই নীতিমালায় কার কাছে প্রতিকার চাইবে তার জন্য কোনো বিষয়টি একেবারে রাখাই হয়নি। প্রত্যাখ্যান করলে আসলে সামনের পথটা বন্ধ হয়ে যায়। তো আমাদের মনে হয়েছে এটা একটা আলোচনার মাধ্যমে যদি আসা যায়, তাহলে ডেফিনেটলি আমরা কোনো একটা ভালো জায়গায় আসতে পারবো। সাবেক নির্বাচন কমিশনার ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, ভোটের অনিয়ম ও কারচুপি ঠেকাতে সাংবাদিকদের প্রবেশাধিকার শিথিল করতে হবে। গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া নির্বাচন কমিশন ও সরকারের সামনে বিকল্প কোনো পথ খোলা নেই। উই ওয়ান্ট ভেরি ফেয়ার ইলেকশন। আমরা কোনো পার্টিকে পৃষ্ঠপোষকতা করি না, করবো না ইনশাল্লাহ। আমরা বদ্ধপরিকর যে একটা ভালো নির্বাচন আমরা দিয়ে আমরা দায়িত্ব হস্তান্তর করতে চাই। ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন করানো হলো একেবারে কনস্টিটিউশনালি দায়িত্বটা কিন্তু নির্বাচন কমিশনের। আমরা সহায়তা করব, নির্বাচন কমিশন যেইভাবে যাবে সহায়তা চাবে সেইভাবে সরকারকে সহায়তা করতে হবে। দুই সংগঠনের পক্ষ থেকে নীতিমালা সংশোধনের জন্য বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে বিবিসি মিডিয়া অ্যাকশন। সংশোধনের প্রস্তাবনা যেটা আমরা ইতিমধ্যে জেনেছেন। আতিকা রহমান, RTV, ঢাকা। উপদেষ্টাদের কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। দেশকে দুর্নীতি অপশাসন থেকে সেফ এক্সিট করাতেই কাজ করছে সরকার, এমন মন্তব্য আইন উপদেষ্টা আসিফ নজরুলের। আর গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদেলুর রহমান খান বলেন, পতিত সরকারের সময় মানবাধিকার কমিশন রাজনৈতিক প্রোপাগান্ডা বাস্তবায়নে কাজ করত। এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আইন সংস্কারে কাজ করছেন তারা। বিপুল দেবরায়কে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন রাকিব হাসান। মানবাধিকার সুরক্ষা জোরদার, কমিশনের স্বাধীনতা, অন্তর্ভুক্তি এবং জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া উন্মোচন করেছে সরকার। এই নিয়ে সকালে বেসরকারি একটি হোটেলে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স 2025-এর সরাসরি মামলার বিধান না থাকায় অসন্তোষ জানান অ্যাটর্নি জেনারেল। বিচারাধীন মামলায় পক্ষ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। অ্যাকশন নেওয়ার জন্য যে মেকানিজমগুলো আছে সেই মেকানিজমগুলো প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার জন্য ডাইরেক্টলি মামলা করতে পারবেন। সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো বিধানই আইনে রাখা হয়নি। আলোচনায় অংশ নিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, মানবাধিকার কমিশনের সদস্য বিচারক হলেই যে পরিবর্তন হয়ে যাবে সেটা ঠিক নয়। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে মানবাধিকার কমিশন রাজনৈতিক নেতাদের রক্ষায় ঢাল হিসেবে কাজ করেছে। One last point from my side. মানবাধিকার কমিশনের সদস্য বিচারক হলেই যে পরিবর্তন হয়ে যাবে সেটা ঠিক নয়। এর আগেও ছিল, কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা যায়নি। শুধুমাত্র রাজনৈতিক কর্মীদের দ্বারা সজ্জিত করা হয়েছিল এবং মানুষের অধিকারকে অধিকারহীন করে দেওয়ার জন্যই তৎপরতা ছিল তাদের। এদিকে উপদেষ্টার সেফ এক্সিট প্রয়োজন নেই জানিয়ে আইন উপদেষ্টা বলেন, সকল দুঃশাসন বন্ধে মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে হবে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির। দায়িত্ব বুঝিয়ে দিয়ে পালিয়ে বিদেশে নয়, ঘরেই থাকবেন বলে জানান ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। রাগামাটি শিল্পকলা একাডেমিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ আয়োজিত সম্প্রতি সমাবেশে একথা বলেন তিনি। আমরা তো নিজেরা সেফ এক্সিট চাচ্ছি না, অর্থাৎ আমি এই দেশেই থাকবো, স্বাভাবিক এক্সিট চাচ্ছি। আমরা দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি আমার ঘরে থাকবো। আমি দায়িত্ব বুঝিয়ে না দিয়ে বিমানে করে পালিয়ে যাব, আমার তো সেকেন্ড হোম নাই। ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর বলেও জানান ধর্ম উপদেষ্টা। রাকিব হাসান, RTV, ঢাকা।
গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত বর্তমানে কর্মরত ১৬ কর্মকর্তার ১৫ জনকে সামরিক হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। সেই সঙ্গে পলাতক মেজর জেনারেল কবির যেন দেশ ছাড়তে না পারেন সেজন্য এয়ারপোর্ট সহ সব জায়গায় সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। আর নির্বাচন প্রসঙ্গে বলেন, একটি ভালো নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন তারা। জে মাহমুদ জানাচ্ছেন এর বিস্তারিত। সম্প্রতি গুমের ২ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তা সহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং ডিজিএফআই এর বিভিন্ন পর্যায়ের বেশ কিছু অফিসার যারা আসামি হিসেবে আছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি। সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করতে শনিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে সেনা সদর। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান, যদিও অভিযুক্তদের ওয়ারেন্টের কপি হাতে পায়নি সেনা সদর, তবু টিভি স্ক্রল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেই ১৫ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন 15+1 এই 16 জনকে 8 তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। আইসিটি এবং সেনা আইনকে মুখোমুখি দাঁড় করাতে চায় না সেনাবাহিনী, বরং সংবিধান স্বীকৃত সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেও জানান এই সেনা কর্মকর্তা। আইসিটি ভার্সেস সেনা আইন আমাদের মানে মুখোমুখি আমিও করতে চাই না, আপনিও করতে চান না, কেউ করতে চায় না। আর এটাকে বারবার বললে মুখোমুখি অনেকবার বললে দেখা গেল আসলে কি মুখোমুখি হয়ে গেল কিনা। বাংলাদেশ সংবিধানের স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। এ সময় নির্বাচন প্রসঙ্গে মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান, আসন্ন নির্বাচনে জোরালো ভূমিকা রাখতে চায় সেনাবাহিনী। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি চলছে। আমাদের নির্বাচন কমিশন থেকে অলরেডি বলেছে এবং এই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতিগুলোর ভিতরে আমাদের ট্রেনিং, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের প্রমোশন, আমাদের পোস্টিং, যাবতীয় যা আছে এইটা নিয়ে আমরা এইটাকে ফোকাস করে সাজিয়ে নিচ্ছি। তবে ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী সেনা হেফাজতে থাকা অভিযুক্ত কর্মকর্তাদের ২২ অক্টোবর হাজির করার বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ সহ গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আইনি ব্যাখ্যার প্রয়োজন রয়েছে বলেও জানায় সেনা সদর। সেনাবাহিনীর কিছু কর্মকর্তা কর্মচারী যদি অন্য কোথাও যেয়ে যদি ভুলভ্রান্তি করে থাকে অবশ্যই বলেছি, ইনসাফ ইজ নাম্বার 1, ইনসাফের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। জি এম মাহমুদ, RTV, ঢাকা। ককটেল বিস্ফোরণে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড হয়েছে। রাজধানীর কাকরাইলে বিজয়নগরে বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশটি পণ্ড হয়। উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে পুলিশ। তবে সমাবেশ পণ্ড হওয়ার জন্য জাতীয় পার্টির কর্মীরা পুলিশকে দোষারোপ করে। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া, দলীয় প্রতীক নিয়ে ষড়যন্ত্র সহ সার্বিক বিষয় আলোচনা করতে এ জরুরি সভা ডাকে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এ বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ। এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত হন GM কাদের, শামীম হায়দার পাটোয়ারি সহ নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। এই সরকার পুলিশের মাধ্যমে টিয়ারশেল মেরে, বিষাক্ত গ্যাস মেরে বিকাশ নুরকে একটু ভালো পাইয়ে ছাড়া আর কিছুই না, কথা বুঝছেন। আর এই জাতীয় পার্টি ছাড়া কোনো দল ক্ষমতায় যেতে পারবে না। বিএনপি বলুক আর আওয়ামী লীগ বলুক আর যে দলই হোক, এই জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে দ্বিতীয় আর কোনো দল সরকার গঠন করতে পারবে না। পুলিশ ওই স্টেজের মঞ্চের শেষ মাথা থেকে আস্তে আস্তে চেয়ারগুলা গুছান শুরু করলো, ঈশা গুছাই আপনার জল কামান নিয়ে আসলো, জল কামান দিয়ে পানি মারা শুরু করলো। এরপরে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস মাইরা আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হলো। সমাবেশ ছিল, সমাবেশের অনুমতি ছিল না। বারবার বলার পরেও যখন শুনে নাই তখন তো আমাদের আসলে এখানে কিছু করার ছিল না। আপনারা ডিসপার্স করার জন্য আমরা জাস্ট সাউন্ড গ্রেনেড এবং ওই যে আমরা ওয়াটার ক্যাননটা দিছি, আর অন্য কোনো কিছু করাও হয় না, জাস্ট ওনারা বিভিন্ন দিকে ছড়ায় ছিটে চলে গেছে। আইটি ও জাপানি ভাষা শিক্ষায় তরুণ তরুণীদের সহায়তা দিচ্ছে জাপান। এতে মিলবে জাপানি কর্মসংস্থানের সুযোগ। রাজধানীর শাওড়াপাড়ায় মেট্রো আইটি ও জাপানিজ ভাষা শিক্ষা ইনস্টিটিউট চলছে এই কার্যক্রম। প্রতিষ্ঠানটির হেড অব অল অ্যাফেয়ার্স ইয়োশিও ইসোজাকি জানান, গ্লোবাল ক্যারিয়ার সাপোর্ট প্রতিষ্ঠানটিতে উপযুক্ত শিক্ষায় মিলবে চাকরির সুযোগ। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হুদা।
ঢাকার শেওড়াপাড়ায় সুসজ্জিত আধুনিক ক্লাসরুম। জাপানের মেট্রোপ্লাস গ্রুপের মেট্রো আইটি ও জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে চলছে শিক্ষার্থীদের ক্লাস। মায়ানমারের মতো বাংলাদেশি তরুণ তরুণীরা শিখছেন জাপানি আইটি ও ভাষা। এইচএসসি পাশের পরই মিলছে 2 বছর মেয়াদী ট্রেনিংয়ের এ সুযোগ। এতে প্রথম বছর বাংলাদেশে আর দ্বিতীয় বছর ট্রেনিং হবে জাপানে। এখানে জাপানিজ কারিকুলামে পড়াশোনা করানো হচ্ছে। জাপানিজ নেটিভ টিচারদের টাইম সেন্স এবং ডিসিপ্লিন আমার খুবই ইমপ্রেসিভ লাগছে। প্রতিষ্ঠানে আইটি এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ একসঙ্গে পড়ানো হয়। এখানকার পড়াশোনার শেষে জব সাপোর্টও পাবো। সবসময় চেয়েছি জাপানে ক্যারিয়ার গড়তে, তাই নিজেকে জাপানিজ আইটি ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। জুলাই মাসে দেশে যাত্রা শুরু করেছে মেট্রোপ্লাস। প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড প্রমোশন এক্সিকিউটিভ জানান, মেট্রোপ্লাসের জাপানে আইটি শিক্ষার দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগাচ্ছেন তারা। যারা ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষাগুলোতে পাশ করেছে তারা কোনো রকম ইউনিভার্সিটির ডিগ্রি ছাড়াই জাপানের আইটি কোম্পানিগুলোতে হাইলি স্কিল্ড আইটি ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করার সুযোগ পাচ্ছে। সেক্ষেত্রে তাদের আইটি পিইসি এফই লেভেল 2 এক্সামটা পাশ করে ফেলতে হয় এবং জেএলপিটি N3 বা N2 পাশ করতে হয়। 2 বছর মেয়াদী এই প্রোগ্রামে 1 বছর বাংলাদেশে পড়াশোনা করার পর পরবর্তী বছর জাপানে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। মানব সম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের উপযুক্ত চাকরির সুযোগ খুঁজতে সহায়তা করবে, বলছেন হেড অব অল অ্যাফেয়ার্স ইয়োশিও ইয়োসোজা। আইটি ও জাপানি ভাষা শিক্ষার মাধ্যমে আমরা বাংলাদেশের তরুণদের সম্পূর্ণ সহায়তা দিচ্ছি, যাতে তারা জাপানে কাজের সুযোগ পেতে পারে। আমাদের গ্রুপের অধীনে রয়েছে গ্লোবাল ক্যারিয়ার সাপোর্ট নামে একটি মানব সম্পদ প্রতিষ্ঠান, যা শিক্ষার্থীদের উপযুক্ত চাকরির সুযোগ খুঁজে পেতে সহায়তা করে। স্বপ্ন পূরণের যাত্রায় তরুণ তরুণীদের উদ্যমী হওয়ার আহ্বান জানান এ জাপানিজ। নাজমুল হুদা, RTV, ঢাকা। কক্সবাজারে অনুষ্ঠিত হলো আকিজ বেকার্স লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স 2025। এতে দেশের বিভিন্ন অঞ্চলের সেলস টিমের সেরা পারফরমাররা অংশ নেন। এবছরের কনফারেন্সের মূল প্রতিপাদ্য বিষয় ছিল অদম্য আমরা একসাথে। অনুষ্ঠানে পণ্য বিক্রির বর্তমান অবস্থা, ভবিষ্যৎ কৌশল, বাজার সম্প্রসারণ এবং উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সে সময় আকিজ বেকার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন, সেলস ডিরেক্টর ডক্টর রেজওয়ান আফরোজ, উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আশরাফুল বারী সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া গাজা চুক্তির বিরুদ্ধে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ চলছে। শনিবার তেহরিক-ই লাব্বাইক পাকিস্তান TLPর সমর্থকরা লাহোর থেকে রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। TLPর দাবি, এই সংঘর্ষে তাদের 10 জনেরও বেশি কর্মী নিহত হয়েছেন। অন্যদিকে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বিক্ষোভে কমপক্ষে 40 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। জানা যায়, গত বৃহস্পতিবার হামাস ও ইসরায়েলের মধ্যে মার্কিন মধ্যস্থতায় সই হওয়া যুদ্ধবিরতির বিরোধিতা করতে লাহোরে এই বিক্ষোভ শুরু হয়। এই ঘটনার প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীতে সকল ধরনের ভারী যানবাহনের প্রবেশ স্থগিত রাখার নির্দেশ দেয় ইসলামাবাদ ট্রাফিক ডিপার্টমেন্ট। আফ্রিকার সুদানের পশ্চিমাঞ্চলীয় শহর এল ফাশারের বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্রে ড্রোন হামলায় অন্তত 30 জন নিহত হয়েছেন। শনিবার আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এই হামলা চালায়। স্থানীয় সংস্থা এল ফাশার প্রতিরোধ কমিটি জানিয়েছে, হামলায় অনেক হতাহত হয়েছেন এবং ভূগর্ভস্থ আশ্রয়স্থলে অনেকের মরদেহ চাপা পড়েছে। এছাড়া RSF এর এই হামলাকে গণহত্যা বলে অভিহিত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে সংস্থাটি। 2023 সালের এপ্রিল থেকে RSF ও সেনাবাহিনীর মধ্যে সংঘাত চলছে। দেশটির এই সংঘাতে এখন পর্যন্ত 10,000-এর বেশি নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া আরও প্রায় 2.5 কোটি মানুষ তীব্র খাদ্য সংকটের মুখোমুখি হয়েছেন। হংকং চায়নার বিপক্ষে AFC এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচকে সামনে রেখে প্রথম দিনের মতো অনুশীলন করল বাংলাদেশ ফুটবল দল। শুক্রবার রাতে হংকং পৌঁছান হাভিয়ার ক্যাবরেরার শিশুরা। শনিবার দুপুর পর্যন্ত বিশ্রাম নিয়ে বিকেলে তাইপো স্পোর্টস স্টেডিয়ামে অনুশীলন করেন জামাল হামজারা। এদিন কোনো ট্যাকটিক্যাল বিষয় নিয়ে কাজ করেনি দল। সর্বশেষ ম্যাচের একাদশে খেলা ফুটবলারদের নিয়ে আলাদা করে রিকভারি সেশন করেন সহকারী কোচ হাসান আল মামুন ও ডেভিড গোমেজ। প্রতিপক্ষের মাঠে ম্যাচ হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তপু বর্মন। এখনো আমাদের হাতে চান্স আছে, তো আমরা 14 তারিখের ম্যাচটা সবাই মিলিতভাবে ভালো পারফর্ম করতে চাই এবং জিততে চাই, কারণ উইদাউট উইন আমার মনে হয় না এখন কোনো চান্স আছে। তো আমাদের জিতা ছাড়া কোনো বিকল্প নাই।
রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।